বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে। কোথায় যাবে? বাসা থেকে না, মাটির 50 হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। কাউরে মাফ করবো না, মনে রেখেন আপনি। স্ক্যানিং সিস্টেমেই এবার ধরা পড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে উদ্ধার হলো গুলির ম্যাগাজিন। সকালে টার্কিশ এয়ারলাইন্সে মরক্কো যাওয়ার প্রস্তুতির সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং এ ধরা পড়ে অস্ত্রের এই অংশটি। দর্শক, কল্পনা করুন, একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিতে একজন উপদেষ্টা বা মন্ত্রীর হ্যান্ড ব্যাগেজ স্ক্যান করা হচ্ছে। হঠাৎ স্ক্যানারে ধরা পড়ে একটি বিশাল ধাতব বস্তু। সেটি আর কিছু নয়, একটি গুলি ভর্তি ম্যাগাজিন। এরপর যা ঘটলো তা কেবল বিস্ময়করই নয়, দেশের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও তুলছে মারাত্মক প্রশ্ন। বলছি, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা, যা দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে এবং অনেক অনুলেখিত প্রশ্নের জন্ম দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য নিজের ফেসবুক পোস্টে দাবি করেছেন নিরাপত্তার স্বার্থে তার বৈধ আগ্নেয়াস্ত্র আছে। ভুলবশত সেই অস্ত্রের একটি ম্যাগাজিন তিনি এয়ারপোর্টে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আইন বলছে এই ধরনের কাজ শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যার শাস্তি কমপক্ষে 14 বছরের কারাদণ্ড। তাছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স 27 বছর। বাংলাদেশ আর্মস অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি 30 বছরের নিচে হলে তিনি অস্ত্রের লাইসেন্স পান না। তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেলেন কিভাবে? তবে তার এবারের বিতর্ক আগের বিতর্কগুলোকে ছাড়িয়ে গেছে। 29 জুন সকালে মরক্কোর মারাকেশে ইসলামিক দেশগুলো সংস্থা ওয়াইসিআর যুব আন্তর্জাতিক প্রোগ্রামে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। তিনি তার কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার টিকে 713 ধরার জন্য 9 নম্বর বোর্ডিং ব্রিজে শনাক্তকরণ ও নিরাপত্তা বা আইএনএস চেক পয়েন্টে ছিলেন। প্রথম চেক পয়েন্টটি অবলীলায় পার হয়ে যান উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার সঙ্গীরা। কিন্তু দ্বিতীয় চেকপোস্টে স্ক্যান মেশিনে তার হ্যান্ডব্যাগে একটি বড় ধাতব বস্তু ধরা পড়ে। নিরাপত্তা কর্মীরা তাকে ব্যাগটি দেখানোর জন্য বলেন, আর তখনই বেরিয়ে আসে গুলি ভর্তি ম্যাগাজিন। গুলি ভর্তি ম্যাগাজিন হলে তাকে বলে অ্যামিনেশন ম্যাগাজিন। তবে বিমানবন্দর সূত্রগুলো বলছে ম্যাগাজিন পাওয়া গেলেও অস্ত্র ছিল না। উপদেষ্টা আসিফ মাহমুদও তার ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি অস্ত্র বাসায় রেখে এসেছিলেন। এমন অনভিপ্রেত ঘটনায় চেকপোস্টের কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের ডাকা হয়, কিন্তু এরপর যা ঘটলো তা ছিল অপ্রত্যাশিত। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো আসিফ মাহমুদের প্রতি অত্যন্ত নমনীয় আচরণ করে। তাকে আটক করা বা জিজ্ঞাসাবাদ করার কোনো চেষ্টা করা হয়নি। উল্টো তাকে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে উঠতে দেওয়া হয়। এমনকি তার ব্যক্তিগত সচিব মোহাম্মদ আবুল হাসানকে কোনো জিজ্ঞাসাবাদ বা আটক ছাড়াই বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দেওয়া হয়। জানা গেছে একজন সচিব বিমানবন্দরে এসে পরিস্থিতি সামাল দেন এবং ম্যাগাজিনটি নিজের হেফাজতে নেন। এরপর আসিফ মাহমুদকে গ্রিন চ্যানেলের মাধ্যমে বিমানে উঠতে সাহায্য করা হয়। ম্যাগাজিনটি তার প্রোটোকল অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আসিফ মাহমুদ দাবি করেন তিনি ভুলবশত ম্যাগাজিনটি ব্যাগে রেখে এসেছিলেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন তাড়াহুড়ার কারণে এটি একটি অনিচ্ছাকৃত ঘটনা। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায়, যেটা স্ক্যানে আসার পর তিনি প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন। বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল বলে দাবি করেন তিনি। কিন্তু এই ব্যাখ্যা কতটা বিশ্বাসযোগ্য? আসিফ মাহমুদ একজন সরকারি উপদেষ্টা, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান পেয়েছেন। তার জন্য সরকারি নিরাপত্তা প্রোটোকল থাকার কথা, অস্ত্র বহন করার কথা তাদের। তার ব্যাগে কেন ম্যাগাজিন থাকবে? আরো উদ্বেগজনক বিষয় হলো আসিফ মাহমুদের হ্যান্ড ব্যাগেজ বিমানবন্দরে প্রবেশের সময় বা ভিআইপি এলাকায় ঢোকার আগে বাধ্যতামূলক চেকিং ও নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি। এই ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনা কেবল একটি সাধারণ ভুল ছিল না, এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তার লঙ্ঘন। দর্শক, 2019 সালের মার্চে অস্ত্র এবং গুলি ঘোষণা ছাড়া এয়ারপোর্টে নেওয়ার জন্য আওয়ামী লীগের 2 জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। সাধারণত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি নেই, তবে আইন প্রয়োগকারী সংস্থা এবং অনুমোদিত কর্মীরা নিতে পারেন। সেক্ষেত্রে তাদের টার্মিনালে ঢোকার আগেই বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কাছে তাদের আগ্নেয়াস্ত্র ঘোষণা করা বাধ্যতামূলক। বিমানবন্দরের নিষিদ্ধ সামগ্রিক তালিকায় আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এসএসআই এর এয়ারক্রাফট রুল অনুযায়ী বিমান বা সামরিক সরঞ্জামের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় বিস্ফোরক বাদে অন্য কোনো অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, সামরিক সরঞ্জাম বা অত্যন্ত ধার্য পদার্থ বিমানে বহন নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা এমনকি যুদ্ধের গোলাবারুদ বা যুদ্ধের সরঞ্জাম পরিবহনের ক্ষেত্রেও প্রযোজ্য। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা ICAO এর নিয়ম অনুযায়ী এটা মানতে বাধ্য। বৈধ লাইসেন্সধারী যাত্রীরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের আগ্নেয়াস্ত্র পরিবহন করতে পারেন, তবে বিমানবন্দরে ঢোকার আগে প্রবেশদ্বারে এবং চেক ইন কাউন্টারে এয়ারলাইনকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ঘোষণা করা বাধ্যতামূলক।
যেহেতু উপদেষ্টা আসিফ মাহমুদ আগে থেকে ঘোষণা করেননি, তাই তিনি একসাথে দেশীয় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন বা ICAO, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বা IATA এর বিপজ্জনক পণ্য বিধিমালা অনুযায়ী কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন করা নিষিদ্ধ। তবে যথাযথ ঘোষণা দিয়ে এবং লক করা প্যাকেজ প্যাকিং নীতি মেনে চেক ইন লাগেজে গুলি ও ম্যাগাজিন নেওয়া যায়। এছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কমপক্ষে 30 বছর বয়সী হতে হয় আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেতে, কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়স 27 বছর, অর্থাৎ বৈধ আগ্নেয়াস্ত্র বহন করার আইন অনুযায়ী তার ন্যূনতম বয়স হয়নি। প্রশ্ন উঠেছে, তার কি আগ্নেয়াস্ত্র লাইসেন্স আছে? ম্যাগাজিনটি তার দেহরক্ষীর ব্যাগ থেকে নয়, তার নিজের ব্যাগ থেকেই উদ্ধার করা হয়েছিল। তাহলে কি বলা যায় না যে তিনি গুলি বহন করছিলেন? বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে আবেদনকারীকে আর্থিকভাবে যথেষ্ট সক্ষম হতে হয়, 10 সার্টিফিকেট থাকতে হয় এবং সরকারকে মোটা অঙ্কের রাজস্ব দিতে হয়। আসিফ মাহমুদের বয়স ও আর্থিক সক্ষমতা অনুযায়ী তার ব্যাগে বৈধ অস্ত্র ও গুলি থাকার কথা নয়। এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিকটি হলো সংবাদ প্রকাশের পর যা ঘটলো। প্রথমে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম এই সংবাদ প্রচার করে, কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে এই নিউজটি ঢাকা পোস্টের ওয়েবসাইট সহ অন্যান্য জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। সংবাদ ফাঁসকারী একজন রিপোর্টার তাদের একটি মেসেঞ্জার গ্রুপে দাবি করেছেন নিউজটি 5 মিনিটও রাখা সম্ভব হয়নি। এটি প্রশ্ন তুলেছে, আসিফ মাহমুদ কি এতটাই ক্ষমতাবান যে মাত্র 5 মিনিটই তিনি তার বিরুদ্ধে হওয়া সংবাদ সরিয়ে দিতে পারেন? ডক্টর ইউনূসের সরকার বরাবরই দাবি করে আসছে দেশে এখন স্বাধীন সাংবাদিকতার বাম্পার ফলন হচ্ছে, অথচ একজন উপদেষ্টার ঘটনা যেটি তিনি নিজেও স্বীকার করেছেন সেটি মাত্র 5 মিনিটে সরিয়ে নিচ্ছে গণমাধ্যমগুলো। তাহলে বাংলাদেশ 2.0-তে গণমাধ্যমের স্বাধীনতা কোথায় গেল? উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য ফেসবুকে লিখেছেন, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন উদ্ধারের এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, উচ্চপদস্থ কর্মকর্তাদের জবাবদিহিতার অভাব এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের মতো গভীর সমস্যাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সারা বাংলাদেশ জুড়ে আপনার লোক বসানোর সবচেয়ে বেশি সুযোগ এই মন্ত্রণালয়ে। কাজেই ভাববার কোনো কারণ নাই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়টি মেটিকুলাস ডিজাইনের বাইরে দেওয়া হয়েছিল, মানে হঠাৎ একটা সিদ্ধান্তে দেওয়া হয়েছিল। এটি যে তাকে দেওয়া হয়েছিল তার পেছনে কারণটাই ছিল এটি, যাতে এই ছাত্রদের হাতে থাকে প্রশাসন, এই ছাত্ররা তাদের মতো করে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা থেকে প্রশাসন সাজিয়ে, পুলিশ প্রশাসন সাজিয়ে তারপর নির্বাচনে যেতে পারেন। এবং ঠিক সেই কাজটি স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ খুবই সাফল্যের সঙ্গে করে যাচ্ছে। মনে রাখতে হবে, তিনি আগস্ট থেকে সারা বাংলাদেশের একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত প্রতিটি পর্যায়ের স্থানীয় সরকার পর্যায়ে প্রশাসক নিয়োগ দিয়েছেন, কাউন্সিলর পদে, মেয়র পদে, চেয়ারম্যান পদে। কাজেই এই প্রশাসকেরাও তার হয়েই কাজ করবেন, তার দলের হয়েই কাজ করবেন। কিভাবে মন্ত্রীপাড়া থেকে, হেয়ার রোড থেকে রাজনৈতিকভাবেও এই পুরো দেশের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম, কিংবা হয়তো তাদের একজন, মানে হেয়ার রোড থেকে, মন্ত্রীপাড়া থেকে কিভাবে এই পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হচ্ছে তা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসটি পড়লেও পরিষ্কার বোঝা যায়। উমামা ফাতেমা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিনি ছেড়ে যাচ্ছেন। যে কারণে ছেড়ে যাচ্ছেন তার মধ্যে একটা বড় কারণ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন জেলা, উপজেলায় স্থানীয় কমিটিগুলো ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় গঠিত হচ্ছে, তখন তাকে এই সব নিয়োগে, এসব কমিটি গঠনে নানা রকম দুর্নীতির খবর তার কানে এসে পৌঁছচ্ছে স্থানীয় পর্যায় থেকে, সাংবাদিকদের মাধ্যমে কিংবা সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাধ্যমে। কিন্তু কোনো সিদ্ধান্তই নাকি সুপ্রিম অথরিটি, শব্দটা উমামা ফাতেমা ব্যবহার করেছেন, সুপ্রিম অথরিটির সিদ্ধান্ত ছাড়া নেওয়া যাচ্ছে না। আর সকল সিদ্ধান্ত সুপ্রিম অথরিটি নিচ্ছে হেয়ার রোডে বসে। দেখুন মজার ব্যাপার, আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা বলছেন তারা ছাত্র উপদেষ্টা, কিন্তু তারা জাতীয় নাগরিক পার্টির কেউ নন। আর জাতীয় নাগরিক পার্টি গঠনের আগেই সেই সেপ্টেম্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমত ওয়ার্ড, থানা, উপজেলা, জেলা সর্বত্র কমিটি গঠন করা হলো। এরপর জাতীয় নাগরিক পার্টির জন্মের আগে এই একই নেতাকর্মীর বাহিনী গড়ে তুললেন জাতীয় নাগরিক কমিটি নামে আরেকটা প্ল্যাটফর্ম। সেই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র তখন ছিলেন সামান্তা শারমিন, আক্তার হোসেন, মানে তাদেরকে আমরা তখন চেনা শুরু করলাম। সেই জাতীয় নাগরিক কমিটিরও কিন্তু তারা সারা বাংলাদেশে ইন্টারভিউ নিয়ে নিয়ে বিরাট বাহিনী গড়ে তুলেছেন। তারপর ফেব্রুয়ারির শেষে তারা গঠন করলেন
করলেন তাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আর উমামা ফাতেমা এখন পদত্যাগ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, আর আমাদের স্মরণ করিয়ে দিলেন তার মানে তিনটি মুখে হাজার হাজার সুবিধাভোগী তৈরি করেছেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা গত 10 মাসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার সমন্বয়ক, নেতা, কর্মী নানা জায়গায় চাঁদাবাজি করছেন, নিজেদের মধ্যে মারামারি করছেন, থানায় গিয়ে খবরদারি করছেন, ডিসি অফিসে গিয়ে নিয়োগ থেকে ঠিকাদারি থেকে নানা ঝামেলায় নিজেদেরকে জড়াচ্ছেন। জাতীয় নাগরিক কমিটি এরপরে গঠিত হলো, তারা সারা বাংলাদেশ জুড়ে এই জবরদস্তি করলো এবং নিজেদের মধ্যে একাধিক জেলায় উপজেলায় এমন মারামারি করলো যে হাসপাতালে যেতে হলো, খবরের শিরোনাম হতে হলো। তারপর এখন গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। অথচ এই 3টি মুখ, এই 3টি ধারার কোনোটিকে এখন পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা হেয়ার রোডে বসে বন্ধ করতে দেননি। তাহলেই বুঝুন, একদিকে পুরো প্রশাসনকে নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা, অন্যদিকে রাজনৈতিক এমন একটি জবরদস্তিকারী সুবিধাভোগী গোষ্ঠী নানা নামে তারা তৈরি করেছেন সারা দেশ জুড়ে, থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে পর্যন্ত কমিটি গঠন করেছেন তারা। সেই গোষ্ঠীটিও মব সৃষ্টি করে হোক, লুট করে হোক, চাঁদা তুলে হোক, যে কোনোভাবে দলের স্বার্থ, এই পুরো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে এবং তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আগামীর বাংলাদেশে যে কোনোভাবে নির্বাচনে তাদের দল জাতীয় নাগরিক পার্টিকে বিজয়ী করে আনা। তারাও জানেন যে যদি সত্যি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের দল জাতীয় নাগরিক পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন না করতে পারে, তাহলে এই যে 3 মুখের ত্রিধারায় তারা সারা বাংলাদেশ জুড়ে জবরদস্তি, লুটপাট, চাঁদাবাজি, যা যা ফৌজদারি অপরাধ করে এসেছেন গত 10 মাস, 11 মাস কিংবা আগামী যত সময় পাবেন তা দিয়ে করে যাবেন, সেটা যেমন অব্যাহত থাকবে না, তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে, ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে, তেমনি আয়ের যে উৎস তারা তৈরি করেছেন সংগঠিত লুটপাটের মাধ্যমে তো বটেই, এই যে নানা রকম পদ তৈরি করে সেসব পদে নিয়োগ প্রাপ্তির মাধ্যমে কিংবা বিভিন্ন স্থানীয় সরকারের প্রশাসক হিসেবে নিয়োজিত হওয়ার মাধ্যমে সেই আয়ের এবং ক্ষমতার উৎস দুই বন্ধ হবে, হয়তো পড়তে হবে ফৌজদারি মামলার ফাঁদে। সে কারণেই এতটা আত্মবিশ্বাসের সঙ্গে নিবন্ধনের আবেদন জমা দিয়েই জাতীয় নাগরিক পার্টির নেতাকে নির্বাচন কমিশনে দাঁড়িয়েই আমরা বলতে শুনি যে তাদের দল 400 আসনের 300 আসনে পেতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আর মনে রাখবেন, 400 আসনে যে সংসদ নির্বাচন হবে, এই 400 আসনও কিন্তু সংস্কার করে তারাই আদায় করে নিচ্ছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া হেয়ার রোডে বসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মতো মহাপ্রতাপশালী একটি মন্ত্রণালয়ের কেন্দ্রে বসে পুরো ব্যাপারটা সাজিয়ে দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির জন্য। মেটিকুলাস ডিজাইনের একটা অংশ দেখা হয়েছে, মেটিকুলাস ডিজাইনে আরো অনেক কাজ হয়ে যাচ্ছে, যেসবের খবর অনেক সময় আমরা সেভাবে রাখতে পারছি না বা একটির সঙ্গে আরেকটির সূত্র মিলিয়ে মালা গেথে পুরো নকশাটা হয়তো বুঝে উঠতে পারছি না। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।